শায়ক, আপনি নিজে বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেছেন এবং সেখানে নিজে ত্রাণ কার্যক্রম পরিচালনা করেছেন। আপনার অভিজ্ঞতাটা জানতে চাই। দেখুন, আমি বিভিন্ন সময় বন্যার কাজে গিয়েছি। সিলেটের ২২-এর বন্যায়, তার আগে উত্তরবঙ্গের বিভিন্ন বন্যায় গিয়েছি। বাট এইবারের বন্যার যে ভয়াবহতা, এটা আমি কখনো দেখিনি। আমার বয়স তো খুব বেশি নয়। আমি ৬০, ৬৫, ৭০ বছর বয়সের অনেক মুরব্বীকে জিজ্ঞাসা করেছিলাম যে আপনারা এরকম বন্যা ঠিক কখন দেখেছেন। আমাকে অনেকে বলেছেন, নোয়াখালীর বেগমগঞ্জের দুর্গাপুর গ্রামের এক বৃদ্ধ বলেছেন যে আমি আমার জীবনে এরকম বন্যা দেখিনি। তো এটা যে ভারতীয় ঢলের পানি, সেটা বোঝার জন্য পণ্ডিত হওয়ার প্রয়োজন নেই, কারণ এত বৃষ্টি হয় না যে এত পানি সেখানে হবে। বাট আমার কাছে মনে হয়েছে যারাই ত্রাণ কার্যক্রম পরিচালনা করেন, দুটি জায়গায় সমস্যা আছে। তার একটি হলো সমন্বয়হীনতা। একই জায়গায় মানুষ বারবার পাচ্ছে, আবার অনেক জায়গা পাচ্ছে না। আমরা যেটা করি, আমাদের এখান থেকে বড় কাভার্ড ভ্যান বা ট্রাকে যে মালগুলো যায়, ছোটো ছোটো পিক আপে করে সেগুলোকে আমরা ভেতরে নিয়ে যাই। সেখান থেকে আবার ছোটো ছোটো নৌকায় করে, ডিঙি নৌকায় করে আমরা আরও রুট লেভেলে নিয়ে যাই, তারপর আমরা বিতরণ করি। তো এই সমন্বয়হীনতার কারণে কিন্তু এক জায়গায় অনেক মানুষ অনেক ত্রাণ পাচ্ছে মানুষ, আর এক জায়গায় মানুষ ত্রাণ পাচ্ছেই না। এই জায়গাটাতে আসন্না ফাউন্ডেশনের স্বপ্ন, পরবর্তীতে কোনো দুর্যোগ হলে আমরা পুরো দুর্যোগের এলাকাটাকে সার্ভে করে আমাদের লোকজন দিয়ে আমরা গাইড করব। যারাই সারা দেশ থেকে নিজস্ব উদ্যোগে, প্রাতিষ্ঠানিক উদ্যোগে ত্রাণ কার্যক্রম চালাবেন, আমরা তাদেরকে হেল্প করব তথ্য দিয়ে যে অমুক এলাকার অমুক জায়গায় ত্রাণ দেওয়া প্রয়োজন, সেখানে কেউ যায়নি, আমরা একজন গাইড দিয়ে দিব, আপনাদের ত্রাণ আপনারা দেন, আমরা জাস্ট হেল্প করলাম। এই সমন্বয়কের ভূমিকাটা আমরা পালন করতে চাই, যাতে করে এক্ষেত্রে যে আপনার বৈষম্য হচ্ছে বা কিছু মানুষ পাচ্ছে, কিছু মানুষ পাচ্ছে না, যেন কমে আসে। ত্রাণ বিতরণ করতে গিয়ে আমার কাছে আরেকটা জিনিস মনে হয়েছে যে আমরা ত্রাণ বিতরণের মধ্যে গতানুগতিকতার বাইরে আসতে হবে। আমরা অনেকে শুধুমাত্র চিড়ামুড়ি দেই বা এমন কিছু শুকনো খাবার দিই যেগুলো মানুষ খেতে খেতে আসলে অতিষ্ঠ হয়ে যায়। সেক্ষেত্রে আমাদের কিছু ভিন্নতা আনা দরকার। এক ধরনের বিস্কিটের সন্ধান আমরা পেয়েছি, যেগুলো বাংলাদেশ সরকার বিভিন্ন সময় বানায় থাকে। যশোরে একটা ফ্যাক্টরি আছে, তাদের কাছে আমরা অর্ডার করেছি, এবং আরও বিদেশি বিভিন্ন সংস্থা সেই বিস্কিটগুলো দিয়ে থাকে। প্রচুর পুষ্টিগুণ সমৃদ্ধ এবং ক্ষুধা নিবারণের কাজ দেয়। এরকম আরও অনেক আইটেম আছে যে আইটেমগুলো মানুষের জন্য অনেক বেশি সহজে তারা খেতে পারে। চিড়ার জন্য দেখা যায় পানি প্রয়োজন হয়, শুকনা চিড়া খাওয়া কঠিন হয়, আবার চিনি বা গুড় ছাড়া খেতে পারেন না, আবার খেলে অনেক সময় পেটে অসুখ হয়, নানাবিধ ব্যাপার থাকে। তো এই বিষয়গুলো মাথায় রেখে যদি আইটেমগুলো চুজ করি আমরা, তাহলে সহজ হয়। আমরা এবার কিছু অভিনব কাজ করেছি, যেমন মেয়েদের স্যানিটারি ন্যাপকিন, এটা অন্যান্যবারও দিই, এবার আমরা প্রচুর পরিমাণ দিয়েছি। আমরা ৬৭ টনেরও বেশি গরুর ভুসি দিয়েছি, অর্থাৎ গরুর খাদ্য। আমি ফেনীর দাগনভূঞার একটা এলাকাতে আমি দেখেছি, একটা নির্মাণাধীন বাড়ির ৩ তলার ছাদে, অর্থাৎ সেকেন্ড ফ্লোরের উপরে, সেখানে আমি দেখেছি যে আপনার গরু, অনেকগুলো গরু রাখা। তার মানে এই গরুগুলো আশপাশের সব, অথই পানির মধ্যে ঘাস নেই, খাওয়ার মতো কিছু নেই, শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। এবং আমি ফেনীতে দেখেছি ৩-৪টা গরুর পেট এমনভাবে শুকিয়ে আছে শহরের মধ্যে। তো মানুষ তো ত্রাণ পাচ্ছে, এরা কিছু পাচ্ছে না। তো সেই জন্য আমরা তাদের জন্য ব্যাপকভাবে কয়েক ট্রাক ভুসি পাঠিয়েছি এবং বিভিন্ন জেলায় এটা ভাগ করে দিয়েছি, যাতে করে গরুর খাদ্য হিসাবে সেগুলো পায় তারা। এবং এর পাশাপাশি অন্য ধর্মাবলম্বী যারা আছে, তাদেরকে কেউ দিল কি দিল না, কেউ ইগনোর করলো কি না, এই জায়গা থেকে আমরা খুঁটে খুঁটে বৌদ্ধদের উপাসনালয়, হিন্দুদের মন্দির, এগুলোতে আলাদা আলাদা করে সেখানকার যারা আশ্রয় নিয়েছেন তাদের জন্য আলাদা তার কার্যক্রম পরিচালনা করেছি। এবং আমাদের ত্রাণ কার্যক্রমেও, অর্থাৎ প্যাকেজিংয়ের কাজেও কিন্তু কয়েকজন হিন্দু নিয়মিত আসতেন। তার জন্য দুপুরে কখনও আমাদের গরু গোশত রান্না হলে তার জন্য আলাদা কিছু আমরা ব্যবস্থা করেছি, এবং অনেক হিন্দু আমাদেরকে ডোনেশনও দিয়েছেন। তো একটা নতুন দৃষ্টান্ত এবার আমরা দেখেছি যে ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে মানুষ কিন্তু ঝাঁপিয়ে পড়েছে, আর আমরাও কিন্তু সবাইকে আলিঙ্গন করে খুব বেশি তৃপ্তি অনুভব করেছি। এটা আমার মনে হয় মানে নতুন বাংলাদেশের এক তৃপ্তি হওয়ার মতো জায়গা। আমরা তো শুধু ত্রাণই দিচ্ছি, কিন্তু এই বন্যার থেকে মানুষকে রক্ষার উপায় কী বলে আপনার মনে হয়েছে? মানে কিভাবে অন্তত এই পরিস্থিতি থেকে আমাদের দেশের জনগণকে আমরা রক্ষা করতে পারি? দেখুন, একটা তো হলো রাষ্ট্রীয় উদ্যোগ, যেটি কূটনৈতিক তৎপরতার মধ্য দিয়ে সমাধান করার চেষ্টা রাষ্ট্রের করা উচিত, সেটা রাষ্ট্র করবে। আর আমাদের কিছু দায়িত্ব আছে। এর মধ্যে একটা হলো যে আমাদের যে খালগুলো আছে, এই খালগুলো খনন করা, এগুলোকে দখলমুক্ত করা, এগুলোকে পরিচ্ছন্ন করা খুবই গুরুত্বপূর্ণ। এগুলো যদি আমরা না করি, তাহলে বন্যার পানি এসে এভাবে 5 দিন, 7 দিন, 10 দিন পড়ে থাকবে। আর খালগুলো যদি নাব্যতা, আমরা এটার যে সংকট, সেটা যদি আমরা দূর করতে পারি, তাহলে যেটা হবে যে পানিগুলো নেমে যাওয়ার রাস্তাটা থাকবে। সাধারণ মানুষের ঐক্যবদ্ধ হওয়া উচিত, দখলদারদের থেকে খালকে মুক্ত করা দরকার। এক্ষেত্রে অবশ্য রাষ্ট্রের সহযোগিতা হলো মূল। রাষ্ট্র যদি এখানে আগায় আসে, তাহলে সাধারণ মানুষ কিন্তু আন্তরিক, আমরা দেখেছি।
এর পাশাপাশি বন্যার প্রকোপ বা ক্ষতি কমে আনার জন্য এই সমস্ত এলাকাগুলোতে, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী এলাকাগুলোতে এর আগে এরকম বন্যা হয়নি। অতএব প্রচুর পরিমাণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা দরকার যে কীভাবে মানুষ সার্ভাইভ করবে। সচেতনতা না থাকার কারণে কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আমি এবার একটা অভিজ্ঞতা আমার রয়েছে ফেনীতে, সেটা হলো আমরা ফেনীর মিজান রোড যখন বুক পরিমাণ পানি, কোথাও গলা পরিমাণ পানি শহরের মধ্যে, সেখানে একটা ছোট স্পিড বোট নিয়ে আমরা ভেতরে গিয়েছিলাম যতদূর যেতে পারি ছাগলনাইয়া রোডে। কিছু দূর যাওয়ার পর আমরা দেখলাম সন্ধ্যা হয়ে গেছে, আর যাওয়া সম্ভব না। তখন আমরা ব্যাক করছিলাম। ব্যাক করার সময় দেখলাম দুজন ভদ্রমহিলা ইয়াং, তারা প্রায় বুক পরিমাণ পানিতে তারা হেঁটে আসছেন, তাদের সাথে একজন পুরুষ আছেন। তো আমি আমার বোট থেকে আমাদের কয়েকজন লোককে নামিয়ে দিয়ে তাদেরকে বললাম, আপনারা একটু আমাদের বোটে উঠেন। আমি জিজ্ঞেস করলাম যে আপনারা এত কষ্ট করে আসছেন, কোত্থেকে আসলেন কি? তখন তারা বললেন, আমরা আজ 5 দিন ধরে ফেনীর মহিপালের একটা হোটেলে উঠেছি এবং আমাদের মা ছাগলনাইয়া গ্রামে আছেন, তিনি বেঁচে আছেন না মারা গেছেন আমরা জানি না। আমরা প্রতিদিন সকালে এই পানি দিয়ে হাঁটতে হাঁটতে যাই, দুপুরের পর আবার আমরা ব্যাক করি, অর্থাৎ একটা জায়গা পর্যন্ত যাওয়ার পর আমরা যেতে পাই না। বুক পরিমাণ বা কোমর পরিমাণ পানি ঠেলে হাঁটা তো খুব চ্যালেঞ্জের কাজ, খুব বেশি হাঁটা যায় না, 1 কিলোমিটার হাঁটতে অনেক সময় লেগে যায়। তো কোথাও উঁচা কোথাও নিচা, না বোট যায় না গাড়ি যায়, কোথাও অনেক পানি আবার কোথাও শুকনা। তো এই পরিস্থিতির কারণে তারা যেতে পারছেন না, যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। আমার মনে হয়েছে যে বন্যার সময় যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ার কারণে মানুষ যে পরিমাণ দুর্ভোগে পড়ে, ইভেন ত্রাণ কার্যক্রম পরিচালনা করা অনেক সময় কঠিন হয়ে পড়ে। তো এই জায়গাটাতে আমার মনে হয় ফোকাস করা দরকার, যে পরবর্তীতে যাতে মানুষের ভোগান্তি কমে, মোবাইল ফোন কোম্পানিগুলো তাদের মতো করে কীভাবে সার্ভাইভ করবে সেই ব্যবস্থা তাদের বের করা দরকার। এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সরকার বিভিন্ন সংস্থা যারা আছে, যে মানুষ অ্যাটলিস্ট জানতে পারবে তার আত্মীয়স্বজন কোথায় কী অবস্থায় আছেন। এই জিনিসটা খুব জরুরি ভিত্তিতে যদি না দেখা হয়, তাহলে বন্যার সময় মানুষ দুশ্চিন্তা, ডিপ্রেশনে কিন্তু অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়।